বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড় তুলেছে এক বিস্ফোরক অভিযোগ। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা। অভিযোগটা শুধুমাত্র আইনি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের মর্যাদা, সংবিধানের শিষ্টাচার এবং ক্ষমতার কেন্দ্রকে ঘিরে এক জটিল রাজনৈতিক লড়াই। ফলে বিষয়টা এখন আর কেবলমাত্র আদালতের দেওয়ানি ফাইলে সীমাবদ্ধ নেই, এটা রীতিমতো রাষ্ট্রবিজ্ঞান, সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতার নৈতিকতার প্রশ্নের রূপ নিয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রাষ্ট্রপতির দেওয়া এক সাক্ষাৎকার, যেখানে দাবি করা হয়েছে দীর্ঘ ১.৫ বছর তাকে কার্যত জিম্মি করে রেখে শাসন পরিচালনা করা হয়েছিল। এই বক্তব্য আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছে বলে প্রচার করা হচ্ছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি যদি সত্যিই জিম্মি হয়ে থাকেন, তবে সেই শাসন ব্যবস্থার সাংবিধানিক বৈধতা কোথায় দাঁড়ায়? আবার বিপরীত প্রশ্ন উঠছে, কি রাজনৈতিক পাল্টা প্রচার, নাকি সত্যি রাষ্ট্রযন্ত্রের ভেতরে ক্ষমতার এক অদৃশ্য টানাপোড়েন চলছিল? বাংলাদেশের রাজনীতি এমনিতেই তীব্র মেরুকরণের ভেতর দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ কেবলমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো রাষ্ট্র কাঠামোর ওপর আস্থার সংকট তৈরি করতে পারে। কারণ রাষ্ট্রদ্রোহের অভিযোগ মানে শুধু আইনি অপরাধ নয়, এটা রাষ্ট্রের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক ধারাবাহিকতার বিরুদ্ধে অবস্থান নেবার অভিযোগ। ফলে বিষয়টা নিছক ব্যক্তিগত বিরোধ নয়, বরং রাষ্ট্রের আত্মপরিচয়ের প্রশ্নে পরিণত হয়েছে। অভিযোগের অন্যতম ভিত্তি হিসেবে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী পদ শূন্য থাকার সময় রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক কর্তৃত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্তে তাকে অবহিত না করা কিংবা সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা, এসব যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে গুরুতর সাংবিধানিক লঙ্ঘন। তবে এই দাবির সত্যতা যাচাই করা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রক্রিয়া সাধারণত গোপনীয়তার আবরণে ঢাকা থাকে, আর রাজনৈতিক বিবৃতি অনেক সময় বাস্তবতার চেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। এই প্রসঙ্গে দেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা এবং বক্তব্যকে কেন্দ্র করেই মূল বিতর্ক। তার দেওয়া সাক্ষাৎকারে যদি সত্যি এমন অভিযোগ উঠে থাকে যে তাকে মানসিক চাপে রাখা হয়েছিল বা নথিতে সই করানো হয়েছিল, তবে তা নিছক রাজনৈতিক বিবৃতি নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার গভীরে থাকা এক সাংবিধানিক সংকটের ইঙ্গিত। কিন্তু এখানেই প্রশ্ন, এই অভিযোগের প্রমাণ কি? রাষ্ট্রপতির বক্তব্য কি শপথ ভিত্তিক নথিভুক্ত বিবৃতি, নাকি রাজনৈতিক পরিস্থিতির চাপ দেওয়া একটা ব্যাখ্যা? অন্যদিকে অভিযোগকে সামনে এনে মানচিত্র নামক চ্যানেলে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, তাকে ভয় ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে উপেক্ষা করা, এসব কেবলমাত্র সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। তার এই বক্তব্য রাজনৈতিকভাবে যেমন বিস্ফোরক, আইনি দৃষ্টিকোণ থেকেও তেমনি বিতর্কিত। কারণ রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা আন্তর্জাতিক আইন এবং গণতান্ত্রিক প্রথায় অত্যন্ত কঠোরভাবে নির্ধারিত। কেবল রাজনৈতিক মতভেদ বা প্রশাসনিক প্রোটোকল ভঙ্গ করলেই তা রাষ্ট্রদ্রোহ হয় না। কি বলেছেন মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, শুনবো। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতিকে, আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেসার, মেন্টাল প্রেসারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোন কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি ১ নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো ১ নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত।
তবে এই বিতর্কের সব থেকে সংবেদনশীল অংশ হলো রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে যে দাবি করা হচ্ছে। যদি সত্যি রাষ্ট্রের প্রতীক হিসেবে বিবেচিত রাষ্ট্রপতিকে কার্যত সিদ্ধান্তহীন অবস্থায় রাখা হয়ে থাকে, তাহলে তার নিঃসন্দেহে রাষ্ট্রের মর্যাদার জন্য বড় আঘাত। রাষ্ট্রপতি কেবল একটা সাংবিধানিক পদ নয়, তিনি রাষ্ট্রের ঐক্য, ধারাবাহিকতা, সার্বভৌমত্বের প্রতীক। ফলে তার স্বাধীনতা এবং মর্যাদা ক্ষুণ্ণ হলে তা পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। এই প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে আরেকটা রাজনৈতিক তুলনা। বাংলাদেশ নাকি আরেকটা পাকিস্তানে পরিণত হবার হাত থেকে রক্ষা পেয়েছে রাষ্ট্রপতির দৃঢ়তা এবং তিন বাহিনীর সমর্থনের কারণে। এই বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তীব্র এবং আবেগপ্রবণ। কারণ পাকিস্তানের সঙ্গে তুলনা টানার অর্থ হলো সামরিক হস্তক্ষেপ, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভাঙন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থার সংকটের ইঙ্গিত দেওয়া। তবে ইতিহাস বলে এমন তুলনা অনেক সময় রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হয় জনমত প্রভাবিত করতে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তিন বাহিনী বা রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো সত্যিই কি কোনো সাংবিধানিক সংকটে হস্তক্ষেপ করতে প্রস্তুত ছিল, নাকি এটা কেবল রাজনৈতিক বক্তব্যের অংশ? রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর ভূমিকা সবসময় সংবিধান রক্ষায় সীমাবদ্ধ থাকার কথা। যদি তাদের নাম রাজনৈতিক বিতর্ক টেনে আনা হয়, তাহলে তা গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক হতে পারে, কারণ এতে সামরিক এবং বেসামরিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। বাংলাদেশের রাজনীতিতে অতীতে বহুবার দেখা গেছে ক্ষমতা পালাবদলের সময় একে অপরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি বা সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। অনেক সময় এগুলো আদালতের টেকে না, কিন্তু রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে কোণঠাসা করার জন্য ব্যবহৃত হয়। ফলে বর্তমান অভিযোগটাও সেই একই রাজনৈতিক কৌশলের অংশ কিনা সেটাও বিশ্লেষণ করা জরুরি। মহসিনের কথায় আরও একটা বিশেষ বিষয় গুরুত্ব পেয়েছে, রাষ্ট্রপতিকে অবহিত না করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া। সাংবিধানিক প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিকে সব গুরুত্বপূর্ণ বিষয় অবহিত রাখার একটা অলিখিত প্রথা রয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই প্রথা ভঙ্গ করা কি রাষ্ট্রদ্রোহের সমান? আইনের দৃষ্টিতে উত্তরটা সহজ নয়, কারণ সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহ এক নয়। প্রথমটা প্রশাসনিক বা সাংবিধানিক অপরাধ হতে পারে, কিন্তু দ্বিতীয়টা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ বা ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এই বিতর্কে আরও একটা বিস্ফোরক দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছিল চাপ সৃষ্টি করে। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। তবে এখানেও প্রশ্ন, এই চাপের প্রমাণ কি? নথি, সাক্ষ্য বা নিরপেক্ষ তদন্ত ছাড়া এমন গুরুতর অভিযোগ রাজনৈতিক বক্তব্য হিসেবেই থেকে যেতে পারে। এদিকে বলা হচ্ছে, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন। এই বক্তব্য সত্যি হলে তা নিঃসন্দেহে রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী এবং রাষ্ট্রপতির মর্যাদার প্রতি অবমাননাকর। কিন্তু এই ধরনের ব্যক্তিগত মন্তব্যকে রাষ্ট্রদ্রোহের প্রমাণ হিসেবে ধরা যায় কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে, কারণ রাজনৈতিক বক্তব্যে অনেক সময় তীব্র ভাষা ব্যবহার করা হয়, যা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হলেও আইনি বিচারে সবসময় রাষ্ট্রদ্রোহ হয় না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।